বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে ঘটনা শেয়ার করেছেন সেই দিদি। তিনি গত 3 মাস আগে একটি হাসপাতালের ঘটনা পাঠিয়েছিলেন, নাম প্রকাশে অনিচ্ছুক। উনি ওনার বাড়ির পরিচারিকার কাছ থেকে শোনা একটা ঘটনা আমাদের পাঠিয়েছেন। তবে পরিচারিকার থেকে শোনা মানে পরিচারিকার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। দিদি থাকেন বেলঘড়িয়াতে। ওনার বাড়িতে যিনি কাজ করতে আসেন সেই দিদি থাকেন বনগাঁতে। প্রথম যখন কাজ করতে এসেছিলেন বেলঘড়িয়া সংলগ্ন অঞ্চলে, সবাই অবাক হতো যে বনগাঁ থেকে তুমি যাতায়াত করবে কি করে, এ তো অনেক দূর। বলল না, ট্রেনে করে আমরা আসি। সেই ভোর 4টের ট্রেনে আমরা আসি, আবার বিকেল হতে না হতে বেরিয়ে চলে যাই। সপ্তাহে একটা দিন কখনো ছুটি নেয়, কখনো নেয় না, সারাদিন থাকে ওখানে বাড়িতে। বলছে এমনি তো মেয়েটা খুব হাসি খুশি, খুব একদম ছিপছিপে পাতলা চেহারা, 2টো সন্তানের মা, কেউ দেখলে বুঝবে না, কোনো কাজে না নেই। ওর মতো মেয়ে আমাদের এই গোটা পাড়ায় সবাই ওকে চাইতো যে তোমার বাড়ির পাশাপাশি কি আরও বাড়িতেও কাজ করতে চায়। কিন্তু ও আমার বাড়ি আর আমার একটা বাড়ি পরে আমার এক জায়ের বাড়িতে করতো, আরও করতো না, আর সম্ভবও হতো না ওর পক্ষে। বাড়িতে 2টো বাচ্চা, শাশুড়ি বয়স্কা। ওর স্বামী রাজমিস্ত্রির কাজ করে বালিগঞ্জে। কখনো ওই ট্রেনে যাতায়াত করাটা ওদের অভ্যেস। বলে আমার খুব একটা সমস্যা হয় না। প্রথম যখন বাচ্চারা জন্মায়নি, স্বামীর সাথেই নাকি জোগাড়ের কাজ করতো। স্বামী যেহেতু রাজমিস্ত্রি কাজ করতো, তার সঙ্গে জোগাড়ের কাজ করতো। কিন্তু ওর স্বামী কাজে বেশি দিন মন বসে না, কিছুদিন কাজ করতে করতে এদিক ওদিক চলে যায়। তবে সন্ন্যাসী বা বেবাগী না, কিন্তু ওই একটানা বেশি দিন কাজ করতে পারে না। তাই সঙ্গে ওর স্বামীর সঙ্গে ওরও কাজটা চলে যেত। তবে উনি কাজের মধ্যেই থাকেন, একদম কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন তেমন না। আর কিছু কিছু সিজন থাকে যখন রাজমিস্ত্রির কাজ একদমই হাতে থাকে না, যেমন বর্ষাকাল। এছাড়া ওর স্বামীর অনেকগুলো টাকা ধার হয়ে গেছিল ওদের পারিবারিক কিছু কারণে। সেই টাকা শোধ করতে গিয়ে ওরা একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমাতো। গ্রামে সপ্তাহে 1 দিন করে তাদেরকে টাকার সুদ দিতে হতো। তো সেসব বিভিন্ন কারণে স্বামীকে সাহায্য করবে বলেই ওই পরিচারিকার কাজটা নেয়। প্রথম জীবনেও পরিচারিকা ছিল না, বাড়িতেই থাকতো, কখনো কখনো জোগাড়ের কাজ করতো। বলছে এত বছর যাতায়াত করছে, বলছে প্রায় 13 বছর, এই 2025 সাল নিয়ে 13 বছর হয়ে গেছে ও ট্রেনে করে যাতায়াত করছে। কোনোদিন ওর কোনো সমস্যা বা কিছু শুনিনি। হ্যাঁ, অনেক সময় হয়েছে প্রচণ্ড আকাশের দুর্যোগ বা কিছু, তখনও স্টেশনে অপেক্ষা করতো, ওর হাজব্যান্ড আসতো, দুজনে মিলে একসঙ্গে বাড়িতে যেত। কখনো কখনো বলে খুব ঝড় জল হচ্ছে বা আকাশের অবস্থা খারাপ, ওর স্বামীকে বলে আমি আমার বাড়িতে ওকে রাত্রিটা রেখে দিতাম। বলতো কালকে সকালে ও দরকার হলে, কাজের দরকার নেই, এমনি চলে যাবে। এভাবেই ছিল। বলছেন গত অক্টোবর মাসে, একদম রিসেন্টের ঘটনা, কিন্তু এটা কোনো গত বছরের না, এই যে অক্টোবর আমরা পেরিয়ে এলাম, এই অক্টোবর মাসের ঘটনা। বলছে আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ ছিল। ও সারা দিন আগের দিন থেকে আমার বাড়িতে ছিল আমাকে সাহায্য করার জন্য। ওর বাড়িতে বলে রাখা ছিল, তাদেরও নিমন্ত্রণ ছিল, তারাও আসবে পরের দিন। ও হাতে হাতে অনেক জোগাড় করে দিয়েছিল, কারণ পরের দিন লোকজন আসবে, ঠাকুরমশাইয়ের অনেক জিনিসপত্র লাগবে। তো সারাদিন পরে ও বলেছিল বৌদি আমি 5:30 বাজলে কিন্তু বেরিয়ে যাব, না হলে এর থেকে বেশি দেরি হলে অনেক রাত হয়ে যাবে ওদিকে পৌঁছতে। বনগাঁ স্টেশন থেকে নেমে ওর বাড়ি, আমি কখনো যাইনি, তবে শুনেছি বেশি দূর না। আর স্টেশনের পাশেই একটা স্ট্যান্ডে ওর স্বামীর সাইকেল থাকে। সাইকেলটা থাকে বলে অসুবিধা হয় না। ওর স্বামীর যদি কলকাতায় কাজও না থাকে, বউ কোন ট্রেনে আসবে জানলে ও এসে সাইকেল করে নিয়ে চলে যায়। তো এরকমই দিনগুলো ওদের কাটে, সবই ঠিকঠাক চলছে। তো সেদিনকে সমস্ত কিছু সেরে চলে তো যেত, কিন্তু কিছু ব্যক্তি যারা আমার দুপুরবেলার নিমন্ত্রণে আসতে পারেননি, খুবই ক্লোজ, তারা এলেন একদম 5:30 নাগাদ। এবার ও এত ভালো, আমি বললাম তুই চলে যা, আমি দেখছি, কিছু খাবার বানাতে হবে, ক্যাটারিংয়ের খাবার দাবার ওভাবে দেওয়া যায় না, ঘাঁটাঘাঁটি হয়ে গেছে। তো বললাম লুচি তরকারি কিছু আমি রেডি করে দিই, মিষ্টি টিষ্টি তো আছেই বাড়িতে। ও বলল বৌদি তুমি একা এতজনের খাবার বানাতে পারবে না, আমি তোমাকে হাতে হাতে করছি,
অসুবিধা নেই, আমার বরকে তো বলা আছে ও স্টেশনে থাকবে, শুধু ট্রেন থেকে নামতে পারার অপেক্ষা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই একটা ডিসিশান আমার মনে হয়েছিল আমি যদি তখন ওকে জোর করে সেদিনকে পাঠিয়ে দিতাম হয়তো ভালো হতো। ও বলে আমি এখানে বেলঘড়িয়া থেকে ট্রেনে উঠলাম, নামলাম, তারপর বনগাঁ যাবার লাইনে ট্রেন ধরলাম, শিয়ালদা থেকে ধরেছিল। ট্রেনে উঠেছি, ততক্ষণ কোনো সমস্যা নেই। আমার সঙ্গে আরও দুজন ছিল, তারাও এই এরিয়ায় কাজ করে, কিন্তু অন্য কাজ করে, একই জায়গায় বা একই বাড়িতে না। ওদের সঙ্গে ট্রেনে যেতে যেতে আলাপ হয়েছিল, কোনো না কোনো ট্রেনে ওদের সঙ্গে দেখা আমার হয়েই যায়। তো ওদেরকে দেখে বেশ আমার সেদিনকে ভালো লাগলো, যাক সবাই মিলে একসঙ্গে যাওয়া যাবে বলে। আকাশটা সেদিন সারাদিনই বেশ গড়গড় করছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে খালি বারবার বৃষ্টি আসছে এক পশলা, আবার মেঘ কেটে যাচ্ছে, আবারও বৃষ্টি আসছে, মেঘ কেটে যাচ্ছে, এরকম না চলছিল সেদিনকে। বলে আমি তখন, ও ট্রেনে উঠে গেছে, আমি ওকে ফোন করলাম তুই ট্রেন পেয়েছিস, তুই করে কথা বলি ওকে। বললো হ্যাঁ আমি ট্রেনে উঠে পড়েছি, তোমাকে বাড়ি গিয়ে মিস কল দেবো। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, বাড়ি গিয়ে মিস কল দিস, সব ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো, তোর বরকে ফোনে খবর দিয়েছিস তো? বললো হ্যাঁ, কারণ ও ইউজুয়াল যে টাইমে যায় তার থেকে সেদিনে অনেক রাত হয়ে গেছে, আমার বাড়িতে থাকে, আমারও তো একটা দায়িত্ব। বলছেন খুব চিন্তা হচ্ছিল কিভাবে যাবে কি করবে। বলছে ট্রেনে যাচ্ছে, এমন সময় দেখছে যে রেল লাইনের ওপর, বলছে চট করে এরকম জিনিসপত্র দেখে যে অনেকে থাকে না তুলে নেয়, ও বলে আমাদের এগুলো ভুল হয়েছে। তো কোন স্টেশন আমি প্রপারলি বলতে পারবো না, উনি বলছেন আমি ওই লাইনটা খুব একটা যাতায়াত করি না। তো ট্রেন থেমেছে, লাইনের মধ্যে একটা ঠিক অনেকটা লাগছে কীরকম গয়নার রাখার যে একটু পুঁটলিগুলো হয় না, যেগুলো দেখবেন নতুন সোনার গয়না কিনলে জুয়েলারি শপ থেকে দেয়, একটা সুন্দর একটা পুটুলি টাইপের, বেশ দেখতে সুন্দর হয়, ওরকমই একটা রেল লাইনের মাঝখানে পড়েছিল। ট্রেনটা তখন দাঁড়িয়েছে, সিগন্যাল পায়নি। এবার সবাই আছে, এবার ওরা যেহেতু লোকাল ট্রেনের সিটে ওরা বসে না, ওরা ওই যেখানটা আমরা দাঁড়িয়ে থাকি নামার জন্য ওইখানটাই মাঝখানে, মানে মাটিতে আর কি, ওখানে ওরা বসে থাকে। ওরা 5-6 জন মিলে গল্প করতে করতে যাচ্ছে। বলছে কিছুক্ষণ আগেই একজন মহিলার সঙ্গে নামতে যাওয়ার আগে একটু গোলমাল হয়েছে ওর সঙ্গে, সেটাও বলছে যে এরকমভাবে লাইনে সামনে বসে থাকো, আমরা তো নামবো। বলছেন জায়গা তো আছে, যেমন হয় লোকাল ট্রেনে আপনারা জানেন। তো সেরকম এক কথা দু কথা হতে হতে তার সঙ্গে একটু তর্কাতর্কি হয়েছে। তিনি একটু বললেন যে এই দিন তোমরা না এই বিপদের জন্য তোমরা একদিন মরবে। তো এর মরবে বলেছে বলে এরও রাগ হয়ে গেছে, ও তাকে দু কথা শুনিয়ে দিয়েছে। বলছি তখনই মনটা খিচখিচ করছে যে একটা সামান্য ব্যাপার নিয়ে উনি আমাকে এরকমভাবে অভিশাপ দিয়ে চলে গেলেন, একেতেই সারাদিনের পরিশ্রম। বলছে বেশ ঘুম ঘুমও পাচ্ছিল। এবার কথা বলতে বলতে ওর পাশে একজন বউ বসেছিল, ওর নাম নমিতা। বলছে নমিতা দিয়ে আমাকে গায়ে ঠেলা মেরে বললো ওই ঘুমোচ্ছিস কেন, একটা জিনিস দেখ। বললাম কি? বল দেখ রেল লাইনের মাঝখানে কি একটা পুটলি মতো পড়ে আছে, বেশ চকচক করছে দেখতে। এই দেখবো কি? বলে ধুর কি না কি পড়ে আছে। বলে না, অনেক সময় হয় না দূরপাল্লার ট্রেন যায়, তো হতে পারে কোনো বড় লোকের কেউ জানলা দিয়ে পড়ে গেছে, ওদের তো অনেক জিনিস, একটা পুটলি পড়ে গেছে, কোনো মাথা ব্যথা নেই। বলছে রানিং ট্রেন থেকে পড়ে গেলেও তো কিছু করার থাকে না, এরম হবে। ও বলছে, ও অনেকক্ষণ বলছে না না আমি যাবো না, তোমার ইচ্ছা হয় তুমি গিয়ে দেখো। এবার মাঝখানে ওরমভাবে দুম করে ট্রেন থেকে নেমে যাওয়াটা তো খুব একটা ঠিক কাজ নয়, পরে লাইনে তো গাড়িও চলে আসতে পারে। তো অনেকক্ষণ ওর বলার পর মানে ওকে রীতিমতো ইনস্টিগেট করেছে যে দেখ না একবার দেখ না, আমার তো বয়স হয়েছে, আমি এতটা উঁচু থেকে নামতে পারবো না, তুই রোগা পাতলা মেয়ে, তুই পট করে নেমে তোকে হাত ধরে আমি তুলে নেবো, দেখ না টাকা পয়সাও তো হতে পারে, কিছু সোনার হারবার হতে পারে। এটা আমি ঘটনার মাঝখানে থামিয়ে বলছি, সেই পরিচারিকা দিদি নিজের এই ঘটনাটা স্বীকার মানে বলেছেন বা সবার সামনে বলার পারমিশন দিয়েছেন, এটা কিন্তু সবার সাহস থাকে না যে এতটা এরকম একটা জিনিস স্বীকার করার। বলছে কোথাও না কোথাও অতবার বলার পর ওনারও মনের মধ্যে একটা লোভের সঞ্চার হয়েছে, যে একটা লোভ থেকে বলা হচ্ছে, একটা কিউরিয়াসিটি, যে দেখি না কী আছে, মানে প্যাকেটটা দেখে বেশ ভালো লাগছে, বেশ ভালো। তো বলছে আমি যদি না দেখতাম তাহলে বোধহয় ভালো হতো, ওর কথা যদি না আমি শুনতাম
তাহলে বোধহয় আমার ভালো হতো। ট্রেন থেকে নেমেছে, নেমে ওটাও তুলে নিয়েছে ফট করে। মানে প্রথমে এদিক ওদিক দেখে নেমেছে, যে লাইনে ট্রেন নেই, নেমেছে, তুলে নিয়ে এসে জাস্ট উঠেছে, কিছুক্ষণ বাদে ট্রেন চলতে শুরু করে দিয়েছে। আরেকজন বলল, কি ব্যাপার, কি তুলতে গেলে? তো রমিতাদি চেপে দিয়ে বলে, না না ও কিছু না, ওর একটা জিনিস পড়ে গেছিলো। বলে, জিনিস পড়ে গেছিলো, যদি ট্রেন চলে আসতো এই ট্রেনটা ছেড়ে দিলে কি করতে, মাঝখানে দাঁড়িয়ে থাকতে? তো কোনো উত্তর দেয়নি। এবার ওরা আস্তে আস্তে একটুখানি ব্যাগের আড়াল করে ওটাকে বলে, এবার খোলতো, দেখতো কি আছে। বলে, একটু বাদে দেখবো, কারণ সামনে যারা দাঁড়িয়ে আছে তারা একটু সন্দেহের দৃষ্টিতে দেখছে, এবার এদের মধ্যে কি কথা হচ্ছে এতক্ষণ ওরা অতটা বুঝতে পারেনি। এবার প্রশ্ন আসতে পারে, বলে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, ওই ভদ্রমহিলা বললেন যে এতজন কেউ ছিল, কেউ দেখলো না? বলছে, তা বলতে পারবো না, দেখেছে কি দেখেনি। নমিতাদি দেখেছে, আমি তো ঘুমে ঢুলছিলাম, উনি আমাকে ইনস্টিগেট করেন, মানে জোর করেন যে দেখ তো পড়ে আছে, দেখ তো, বলে আমি তুলে নিয়ে চলে আসি। এবার তারপরে স্টেশনে এসছে, যারা সামনে দাঁড়িয়ে ছিল তারা নেমে গেছে। নেমে যাওয়ার পর ন্যাচারালি জায়গাটা খালি হয়ে গেছে। বলছে, এবার আর কারোর কোনো সন্দেহের চোখ নেই, চল এবার মানে পোটলাটা খুলে দেখা যাক। হাত দিয়ে তো বেশ ভারী ভারী লাগছে। তো খুলেছে পোটলাটা, বলে বিশ্বাস করবেন না, পোটলার ভেতর ছিল দুটো ছোট্ট ছোট্ট দুধবালা বাচ্চাদের সোনার, আর ছিল একটা সোনার চেন, মানে বড়দের পরারই সোনার চেন। তো সোনার চেন দেখে বলে হলো মেয়েদের সোনার চেন। তো ওরা তো, আর তার সঙ্গে ছিল একটা 5 টাকার বেশ চকচক করছে একটা কয়েন, ব্যাস আর কিছু ছিল না, এই 3টে জিনিসই ছিল। বলছে, আর একটা চিরকুটের মতো ছিল, বলে কি ইংরাজিতে লেখা আছে আমরা পড়তে পারিনি, কাগজটা ফেলে দিয়েছি। তো ওটাকে ধীরে বলে, বাবা সোনার চেন এতে পড়ে আছে, কী সৌভাগ্য, কী সৌভাগ্য, এরকম আমরা পেলাম। তখন বলছে, কি করা যাবে? ও বলছে, তুমি নমিতাদি সোনার চেনটা নিয়ে নাও, তোমার তো সামনে মেয়ের বিয়ে, শীতকালে মেয়ের বিয়ে, তখন তোমার কাজে লেগে যাবে। তখন নমিতাদি বলছে, না কার না কার চেন নেবো, মেয়ের গলায় বিয়েতে দেবো, কোনো অসুবিধা হবে না। বলছে, না না অসুবিধা হবে না। তো একজন কথা বলছে, দুধওয়ালাটা কী হবে? বলে, আমাদের কারোর বাড়িতে সেরকম ছোটো বাচ্চা নেই, দুধওয়ালা কী হবে, এরকম নানা রকম কথাবার্তা বলতে বলতে কিছুক্ষণ বাদে নমিতাদি বললো, তখন একটা কাজ করি, আমি সব নিয়ে নেবো, তুই কষ্ট করে তুললি, তাহলে তোর আর কি লাভ হলো? একটা কাজ করি, এগুলোকে দুটোকে বিক্রি করে দিই সোনার দোকানে গিয়ে, বিক্রি করে যে টাকাটা পাবো দুজনে ভাগ করে নেবো, কেমন হয়? বলে, তাই হোক, টাকাটা ভাগ করে নেবো, বা ওই টাকায় ওটাকে গলিয়ে একটা কিছু সোনার কানের দুল বা কিছু তোরা আমার গড়িয়ে নিলাম, তার সঙ্গে কিছু টাকাটা রইলো সেটা নিলাম, তাতে তো হয়, এটা সোনার কানের দুল তো দরকার। বলে, হ্যাঁ এটা খুব ভালো বুদ্ধি, নয় সোনা কিছু বানিয়ে নেবো, না হলে টাকা নিয়ে নেওয়া হবে। তো এইরকম আলোচনা করে বলে, একটা কাজ কর নমিতাদি, ওকে এই পোটলাটা দিই, বলে এটা তুই তোর কাছে রাখ। বলে, আমি রাখবো? বলে, হ্যাঁ তুই রাখ, আমি সোনার দোকানে কথা বলি, কেন এখন অনেক দোকানে আছে, বলতে পারে কার জিনিস এনেছো কি, রসিদ দেখা, অনেক জায়গায় ঝামেলা করে, তো দরকার নেই, তুই, আমি একটা দোকান বা এতে কথা বলি, বলে আমি তখন বলবো, তখন তুই ওটা আমার কাছে নিয়ে আসবি, কেন আমার ব্যাগ থেকে তো, ব্যাগটা ফাটা, যদি পড়ে যায়, এত কষ্ট করে পেলাম। বললো, ঠিক আছে, মানে উনি মানে সেফটির জন্যই ওকে রাখতে দিলেন, ও ওর ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। বলছে, বনগাঁর আগের স্টেশনেই ওই দিদি নমিতাদি নেমে গেছেন, ওটাই ও নামেন, মানে বনগাঁতেও নামেন, তার আগের স্টেশনেও তার বাপের বাড়ি, সেদিন ওখানে যাওয়ার কথা ছিল বলে উনি নেমে গেছেন। এবার বনগাঁতে যখন ট্রেনটা থেমেছে তখন অনেকটা রাত হয়ে গেছে, বারবার বলছিলাম সেদিনকে, দুবার সিগন্যাল ফেল করেছে, ট্রেনটা অনেকক্ষণ করে দাঁড়িয়েছিল, তাই যে সময় ট্রেনটার পৌঁছাবার কথা সেই সময় ট্রেনটা পৌঁছয়নি, অনেকটা দেরি হয়ে গেছে। ও তো গয়না টয়নার থেকেও বেশি চিন্তা করছিল যে ওর বর চিন্তা করবে, কারণ ওর বরের মোবাইলে রিচার্জ নেই, রিচার্জ শেষ হয়ে গেছে, সে ফোন করতে পারবে না, আর ট্রেনে কখনো কখনো টাওয়ার থাকে তো কখনো থাকে না, ও ফোন করেও বরকে পায়নি। এইসব সমস্যা চলছে যে ওর বর কী চিন্তা করবে, ওইটা চিন্তা কিন্তু ওর মাথায় ঘুরছে। এবার যেই দিদিটা নেমে গেছেন, ও বনগাঁ স্টেশনে নামলো, নামার পর থেকে বলছে একজন সম্ভ্রান্ত ঘরের ভালো মহিলা, বেশ মুখটা উদ্বিগ্ন, দেখছে লাইনের মধ্যে কী যেন খুঁজছে।
এবার ও যেহেতু এটা মানে চেনটা নিয়েছে, এটা একটা সাইকোলজিক্যাল, ওর খালি মনে হচ্ছে যে আমার কিছু নয় তো, মানে আমাদের এইটাই খুঁজছে না তো, আচ্ছা মানুষটাকে কি জিজ্ঞেস করবো আপনি কিছু পেয়েছেন কি না। মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, স্টেশনে নেমে এগিয়ে চলে যাবে, গ্যারেজের কাছে চলে যাবে, হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, সেটা তখন ওর না মাথায় নেই। মাথায় নেই মানে ও ওই মহিলাকে বারবার দেখছে, যে মহিলা যেন কি খুঁজছে, বারবার বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর কি যেন খুঁজছে। শুধু মহিলার একবার ওর সঙ্গে চোখাচোখি হলো, ও না চোখাচোখি হতে ওর বুকটা কেমন ছ্যাত করে উঠেও চোখটা নামিয়ে নিয়েছে। চোখটা নামিয়ে নিয়ে ও এবার বেরিয়ে চলে এসেছে। আসার পর বলছে একটা জিনিসই হলো, বলছে আমার হাজব্যান্ডের কাছে যখন এসছি, হাজব্যান্ড একটা চায়ের দোকানে বসে গল্প করছিল। বললো যে তুমি চিন্তা করছিলে? বলে না না, তোমার ওই বৌদি আমাকে ফোন করে দিয়েছিল। আমি যখন তোমাকে ফোনে পাচ্ছি না, ট্রেনে আছো তো, লাইনটা ফেল করছে, তখন বৌদিকে ফোন করেছিলাম, আর তার আগে নাকি বৌদি আমাকে করেছিল, আমি ফোনে পাইনি, বলে দিয়েছে যে দেরিতে ট্রেনে উঠেছে, দেরি হবে, আমার চিন্তা নেই, আমি যেন বসে আছি। বলে ঠিক আছে। বলে প্রথমেই যেটা হলো, ও জাস্ট হাজব্যান্ডের কাছে কাছে এসেছে, বলে এটা কি গচকায় না কিসে একটা পাটা ওর পড়লো। বলছে গোটা শরীরটা একটা মিনিটের জন্য মনে হলো পুরো আমার শরীরটা হালকা হয়ে গেল, আমার শরীরের আমি কোনো ওজন খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। ভাবলাম যে বরকে বললাম যেন শরীরটা কেমন লাগছে, মনে হচ্ছে হাওয়ায় ভাসছি। তো ওর হাজব্যান্ড বলছে যে আরে কিচ্ছু না, সারাদিন খাটাখাটি গেছে তো ওই জন্য শরীরে হয়ে গেছে, বাড়িতে চলো ভাত করা আছে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। বলে না না, আমি কিছু খাবো না, কিছু খাবার বৌদিরা পাঠিয়ে দিয়েছে, আমি সেটা নিয়ে এসেছি। বলে ওই রাস্তা দিয়ে যেই ওকে সাইকেলে তুলেছে, সাইকেলে তুলে যাচ্ছে, বলছে এখনও দেখছে যে ওর শরীরটা কিন্তু হালকা হয়ে আছে। বলছে আমি সাইকেলে বসে আছি, আমি একটা জিনিস ধরে আছি এটা বুঝতে পারছি, কিন্তু আমি নিজের কোনো ওয়েট পাচ্ছি না। বলছে কি ভয়ঙ্কর, মানে কেমন একটা খারাপ খারাপ লাগছে, যে আচ্ছা এরকম রোগ তো আমার এর আগে কখনো হয়নি, শরীরটা এরকম হালকা হয়ে গেল, এরকম শরীরটা আনচান আনচান করছে, এরকম তো কখনো হয়নি। বলছে আমি যাচ্ছি, ওই দূর থেকে মনে হচ্ছে ওই ভদ্রমহিলা যাকে দেখেছিল স্টেশনে যেন কি খুঁজছে, সেও দেখছে খুঁজতে 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 আসছে। এবার ভদ্রমহিলাকে দেখে ওর খুব সন্দেহ লেগেছে, কেন ভদ্রমহিলা মানে কেমন যেন একটা লাগছে, যেন যে হাইটের দেখলাম, বলে এখন যখন এগিয়ে আসছে অন্ধকার রাস্তা, বেশ লম্বা লাগছে মহিলা। এরকম তো মানুষ এতটা লম্বা, এতটা হাইটের ডিফারেন্স তো হয় না, যতই হিল পড়ুক বা নাই পড়ুক। বেশ প্রায় ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন একটা মহিলাকে আপনি দেখলেন 5 ফুট 3 ইঞ্চি হাইট, তার কিছুক্ষণ বাদে দেখছেন তার হাইট মিনিমাম 5 ফুট 10 বা 11, তা আপনার ন্যাচারালি তাকে তো খুব একটা বিশ্বাসযোগ্য লাগবে না, যেটা কি দেখছি। তার মধ্যে শরীর হালকা হয়ে আছে, শরীর ভারী না, শরীর পুরো হালকা এরকম। আর তার সঙ্গে আস্তে আস্তে কিছুক্ষণ বাদে দেখছে মাথাটা ঘুরতে শুরু করলো। মাথাটা ঘুরতে ঘুরতে ওর বরের সাইকেল থেকে ও কখন পড়ে গেছে, ও যেহেতু শরীরের কোনো জোর পাচ্ছে না, ও পুরো বলছে গাছ থেকে যেমন পাতা খসে পড়ে ঠিক ওভাবে আমি পড়ে গেলাম। এবং পড়ে যাবার পরও যেটা চোট লাগলো, আঘাত লাগলো, আমার কোনো ব্যথা লাগেনি। বলে আমি সত্যি বলছি, মুখ টুক ঠোঁটের কাছটা ফেটে গেছে, কপালের এখানটা ফেটে গেছে, কেন ইটের মানে এবড়ো খেবড়ো রাস্তার ওপর পড়েছে, হাতের কনুইয়ের কাছটা ছিঁড়ে গেছে, শাড়ির অনেকটা জায়গা ফেটে গেছে, এত জোরে পড়েছে রানিং সাইকেল থেকে। ব্যাগটা গিয়ে একদম মানে কি বলবো, এক টাইপের উড়ে গিয়ে বলা যেতে পারে যে অন্য জায়গায় গিয়ে পড়েছে ব্যাগটা পড়েছে। এবার ব্যাগটা বেশ ভারীও ছিল, অতটা দূরে পড়ে গেল কি করে, মানে এরকম নানা রকম চিন্তাভাবনা চলছে ওদের মধ্যে। ওকে সবাই তুললো, আর একজন মানে একটা সামনে বলছে দোকান ছিল, মুদিখানার দোকানের টাইপের, সে মুদিখানার দোকানের বৌদি ছুটে এলো, সে জল টল দিল, এদের তর করে রক্ত বেরোচ্ছে, তাদের কাছে বৌলিন টলিন ছিল, কোনো রকমই দিল। ওর বড় বলছে যে তোমাকে এতে করতে হবে না, সাইকেল উঠতে হবে না, তুমি রিক্সা করে চলো নিয়ে যাই। তো সেই দোকানে ওর বড় বললো আমি কি সাইকেলটা একটু রাখবো? বলে হ্যাঁ। বলে অনেকক্ষণ বলছে শরীর খারাপ, এরমভাবে যে মাথা ঘুরে পড়ে যাবে বুঝতে পারিনি। তো দোকানে আরও কিছু লোক জমা হয়েছিল, তারা বললো তুমি সাইকেলটা রাখো, রিক্সা করে বাড়িতে বউকে দিয়ে এসো, রেখে এসো, তারপরে এসে সাইকেল নিয়ে যাবে, এখানে আমরা সাইকেল থাকবে, তোমার কোনো চিন্তা নেই।
একজন বয়স্ক জেঠু মতন ছিলেন। তিনি বলে, সাইকেল রাখো, চাবি দিয়ে যাও, কেউ তোমার সাইকেল নেবে না, তুমি কাল সকালে এসে নিলেও তোমার সাইকেল অক্ষত থাকবে। বলো ঠিক আছে কাকু, খুবই ভালো হলো। সাইকেলটা রেখে ওর স্বামী রিক্সা নিয়ে বউকে নিয়ে বলছে, তখনও রিক্সায় বসে আছে, তখনও শরীর হালকা, শরীরে কোনো জোর পাচ্ছে না, আর বলছে কোনো রকম ব্যথার কোনো ফিলিংস নেই ওর। আর আর কিছুক্ষণ থেকে থেকে যেটা শুরু হলো, কিছুক্ষণ বাদে খালি বমি হচ্ছে, থেকে থেকে বমি হচ্ছে। এবং বমি ওষুধ দেওয়ার পরও হাজব্যান্ড ডাক্তারের কাছে বলে ওষুধ নিয়ে এলো, ওষুধ দেওয়া হলো। বললো প্রেশার লো হতে পারে, কেউ বললো একটু দুধ দাও, কেউ বললো একটা ডিম সেদ্ধ খাইয়ে দাও, যে যার মতন করে বলছে সব রকমই। বলে ডিম তো খেতে পারবে না, গা পাক দিচ্ছে, ওকে একটু দুধ, গরম দুধ দেওয়া হলো, সব কিছু। বলছে যেই চোখটা বন্ধ করেছে, বলছে মনে হয় না আমি খাটে শুয়ে আছি, আমার মনে হচ্ছে আমি খাট থেকে মানে একটু উঁচুতে শুয়ে আছি। এবং বলছে জানলাটাকে খুলে দিয়েছিল কারণ আমার শরীরটা আনচান করছে বলে। বলছে আমার ঘরটা বেশ, আমাদের টালির ঘর, কিন্তু আমার মানে ভিতটা বলছে বেশ উঁচু, জল উঠতো বলে আমার বড় ওটাই খরচা করার, যে বাড়িটায় খরচা করতে গিয়েই ধার হয়েছিল, বেশ ভিতটা উঁচু করেছিল এবং জানলাটাও ন্যাচারালি উঁচু। তো ওই জানলায় একটা 5 ফুট 3 ইঞ্চির মহিলা কিন্তু ওইভাবে উঁকি দিতে পারবে না, কারণ ওনারা বলছেন ভিতটা এতটাও উঁচু করা হয়েছে জল ঢোকে বলে, সিঁড়ি দিয়ে ওদের বাড়িতে উঠতে হয়, মানে একতলা বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে হয়, মানে খুব উঁচু করেছে বাড়িটা। আর বলছে পরে যদি সাইডে কিছু করতে হয়, যে মাটি দিয়ে উঁচু করলে যদি ওটা ওদের জমিটা উঁচু হয়, তো এরকম বলছেন। তো সেখানে দেখছে জানলার ওখানে ওই মহিলার মুখটা শুধু দেখছে, চোখটা যেই খুলেছে, কোনো ধর নেই, কিচ্ছু নেই, হাওয়ায় শুধু মুখটা ঘুরছে আর চোখটা লালচে মতো। বলে তখনই আমি বুঝে গেছি যে ওই জিনিসটা তুলে এনেছিলাম, হয়তো কারুর ওটা পড়েছিল, ওটা পড়া উচিত হয়নি। তো টানা 1 সপ্তাহ অসুস্থতা, এই ডাক্তার সে ডাক্তার, এমনকি আমাদের ওখানকার হাসপাতালেও নিয়ে যাওয়া হলো, কেউ রোগ ধরতে পারছে না। হাসপাতালে ভর্তি ছিলাম বলে উনি বলছেন, বৌদি বলছেন যে আমি ফোন করে খবর নিয়েছি। তারপর আমি বললাম আমাদের এখানে বেলঘড়িয়া প্রাইভেট হাসপাতাল আছে, যা টাকা লাগে আমরা দেবো, কোথা থেকে কী অসুখ করেছে, আমাদের বাড়ি থেকে খেয়ে যাওয়ার পরে অসুখ করলো। তারা তো খাবারের ব্যাপারটায় ভাবছে যে এটা তো আমাদেরও দায়িত্ব, তুমি ওকে নিয়ে এসো, আমরা এখানে ওকে চিকিৎসা করাবো। ওর হাজব্যান্ড বলছে ওকে নিয়ে যাওয়াটাই তো মুশকিল, ও তো বিছানার সঙ্গে মিশে গেছে, আর তার সঙ্গে খালি বলছে কি একটা নাকি কাটা মুন্ডু দেখতে পাচ্ছে। তো এইসব বলছে, তার মধ্যে বলছে শরীর হালকা হয়ে আছে, ওজন নেই। সপ্তাহখানেক হয়ে গেলে একটা মানুষ তার নিজের শরীরের কোনো ওজন পাচ্ছে না, সবসময় মনে হচ্ছে হাওয়ায় দুলছে, আর হাঁটতে গেলেই পা নামাচ্ছে পড়ে যাচ্ছে, ন্যাচারালি পুরো পালকের মতন হয়ে আছে শরীরটা, নিজের কোনো ওজন পাচ্ছে না। তো এই সব কথা শুনছিল বৌদি, যখন ফোনে ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে, সব ঘটনা শুনছে, তখন উনি বলছেন আমার এক কাকি শাশুড়ি, উনি একটু এই ধরনের জলপড়া টলপড়া একটা সময় করতেন। ওর আগে নাকি কেউ বলতো ওনার ওপর নাকি মায়ের ভর হতো, এইসব বলতো। তো পুরো ঘটনা শোনার পর উনি বললেন, তখন কিন্তু এই জিনিসটা কুড়িয়ে পাওয়ার ব্যাপারটা কিন্তু তখন ওদের সামনে আসেনি, এই ব্যাপারটা কিন্তু বলাটা খুব দরকার। তো বলছে যে আচ্ছা ও ট্রেনে করে যায় না? বলে হ্যাঁ। বলে কোনো কি আঁশ জাতীয় জিনিস ওকে দিয়েছিলে ব্যাগে করে, যেটাও হয়তো খেতে যাচ্ছিলো? বলে না, আঁশ কি, আমাদের তো বাৎসরিক কাজ ছিল, সবই তো নিরামিষ, একটু মানে নানপুরি, তরকারি, ডাল, মিষ্টি, এইসব যেগুলো স্বাভাবিক হয় শ্রাদ্ধ বাড়িতে, সেই খাবার। আর একটু পান টানগুলো বেশি মেচেছিল, ওকে দিয়ে দেওয়া হয়েছে। বলে না সেসব না, আঁশ জাতীয় কিছু। বলছে না। বলছে ও শুধু ট্রেন থেকে নেমে যে একটা মহিলা কি খুঁজছিল, তারপর সেই মহিলার মুখই ও দেখছে। এবং রাত্রিবেলা বলছে যখন ওর বর ঘুমিয়ে পড়ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, রাত্রে ওরা ডিম লাইটও জ্বালতে দিচ্ছে না। ডিম লাইট বলে কিছুতেই জ্বালাবে না, বড় লাইট জ্বালো। ওর বর বলছে বড় লাইট জ্বাললে ঘুমোবো কী করে, বাচ্চারা কী করে ঘুমাবে? ও বলছে আমি ঘুমোতে পারবো না, ডিম লাইট জ্বাললেও ওই মুখটা ঘরের মধ্যে চলে আসছে, পুরো মানে মশা যেভাবে উড়ে বেড়ায় ওভাবে গোটা ঘরে ওই মুখটা উড়ে বেড়াচ্ছে, শুধু মুখটা আর ওই মহিলার মুখটা। ওর বর বলছে একেবারে পাগল হয়ে গেছে, আজে বাজে কথা বলছে। এবং কি বলছে, একজন বড় মহিলা সে বাথরুমে গেলে কাউকে নিয়ে যাচ্ছে বাচ্চাদের মতন, যখনই তার বাথরুম বাজে, জল কম খাচ্ছে, বাথরুম যেতে হবে বলে ঘরে। এবং কি বাচ্চাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, বলে বাড়িতে থাক, আমি ঘরে একা থাকবো না।
কেউ না কেউ, যেমন একটা বাড়িতে শিশু থাকলে কেউ না কেউ পাহারা দেয়, বলছে কেউ না কেউ ওকে সবসময় পাহারা দিচ্ছে, না হলে ওর প্রচণ্ড ভয় লাগছে, ও থাকতে পারছে না। এইসব নানা রকম জিনিসপত্র নিয়ে কথাবার্তা চলছিল, কি হলো কি না হলো। তখন উনি বললেন যে কিছু একটা ব্যাপার আছে। ওর বরকে জিজ্ঞেস করলেন, বলো তো আর কি কি ব্যাপার আছে। তখন ওকে বলা হলো যে কিছু কি আছে তুমি লোকাচ্ছ। তখন ও ওই ব্যাগের মধ্যে, আর সেই দিনকার পর থেকে না খাবার বার করা হয়েছিল, কিন্তু ওই জিনিসটা মানে পোটলাটা কিন্তু ওর সঙ্গেই ছিল, ওটাকে কিন্তু আর সরানো বা কোনো কিছু করা হয়নি, ওটা অ্যাজ ইট ইজ ছিল। আর স্বাভাবিক বাড়িতে একজন পেশেন্ট, তাকে নিয়ে ঘুরবে না, তার ব্যাগ খুলে লোকে দেখবে। আর ওর ব্যাগে এমন এমন কিছু ইম্পর্টেন্ট কিছু থাকতো না বলে কেউ ব্যাগ খুলে দেখেওনি। বলছে যে তখন ওই এনার যে শাশুড়ি যিনি আছেন, খুড়শাশুড়ি, তাকে সবটাও ফোনেতে কাঁদতে কাঁদতে খুলে বলে যে এরম এরম ব্যাপার, আমি করিয়ে ফেলেছি। বলে ওরে সর্বনাশ রে মেয়ে, তুই তো ওটাই ভুল করেছিস, তুই এরকম জিনিস কুড়িয়ে এনেছিস কেন। বলছে আমাকে মেরে ফেলবে, আমাকে না মারা অবধি শান্তি। আমি ঘুমোলেও তার স্বপ্ন দেখছি, সেই স্বপ্নর একটাই স্বপ্ন দেখেছি কি যেন স্টেশনে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আর যখন আমি করছি সেখানেও দেখছি এরকম ঘরের মধ্যে উড়ে বেড়াচ্ছে জেগে থাকলে। এবং যে হাসপাতালে ভর্তি হয়েছিল, হাসপাতালে রাত্রেবেলা ও দেখছে সবাই যখন ঘুমিয়ে পড়ছে, করিডোরের মধ্যে দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক। বলছে আমি বাথরুমে যেতে পারছিলাম না, আমাকে কাউকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছিল। সবাই বলছিল যে ওকে মাথার ডাক্তার দেখাও, ওর মাথা খারাপ হয়ে গেছে। মানে একজন এত বড় মহিলা, বমি হচ্ছে, শরীর দুর্বল, সেটা অনেক রোগ থেকে হতে পারে, কিন্তু এরকম ভয় পাচ্ছে বাচ্চাদের মতো, আর ভয় আর চিৎকার করা, থেকে থেকে চিৎকার করে উঠছে। বলছে মাঝে মাঝে কি মুখটা উঠতে 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 একদম কানের কাছে চলে আসছে, আর কি পচা গন্ধ আর কি ঠান্ডা বাতাস আসছে সেই মুখটার কাছ থেকে, আর এমন মুখের সামনে চলে আসছে কি ভয়ঙ্কর লাগছে। গোটা ঘরে উড়ে বেড়াচ্ছে, আমি বাইরে তাকাতে পারছি না, সবসময় মনে হচ্ছে আলো জ্বালা থাক, এক মুহূর্ত অন্ধকার সহ্য করতে পারছি না। আর ওই সব সাইডে জানে লোডশেডিং প্রচণ্ড হয়। বলছে আমার বরকে আলাদা করে বলেছি যে লাইটের মানে জেনারেটার নাও বা কিছু করো, এমার্জেন্সি লাইট যা পারো জ্বালাও, হারিকেনের আলোয় আমার হবে না। তো এরকম বলছে খুব মানে কষ্টে, মানে কটা দিন ওদের কাটিয়েছে, রোগের টাকা খরচা, ভয়। ওখানকার একজন গুণিনকে দেখিয়েও ছিল ওরা, সেও কিছুটা ধরতে পারেনি। তো এনাকে বলার পর ইনি বললেন আগে ওটাকে যেখানে পেয়েছো, যে লাইন থেকে পেয়েছো সেখানে রেখে আসো, কোনো গঙ্গায় না, এখানে না, ওখানে না, কিচ্ছু না, যেখানে পেয়েছো ওখানে ফেলে রাখো, তারপর আমি দেখছি, তারপর দেখো অনেকটা প্রবলেম সলভ হবে। কোনো কিছু ওখান থেকে বিক্রি করা হবে বলে আমি কিচ্ছু হাত দিইনি, যেমন ছিল তেমনভাবেই আছে। আর ওই নমিতাদির সঙ্গে তো আর দেখাও হয়নি, কেন তারপর থেকে তো অসুস্থ আর বেরোতেও পারিনি, ওর সঙ্গে ট্রেনেরই আলাপ। বলো কিচ্ছু না, সব কিছু ছেড়ে দাও, ওটা গিয়ে ওই লাইনে। এবার ও তো যেতে পারবে না, ও প্রচণ্ড অসুস্থ। ওর বরকে মোটামুটি একটা আন্দাজ দিল যে এখানে এই লাইন থেকে পেয়েছিলাম। ওর বর বলে যে সেদিনকে না ট্রেনটা ওখানটায় সিগন্যাল পায়নি বলে দাঁড়িয়েছে, অন্য দিন তো আর দাঁড়াবে না, আমি এরমভাবে দেবো কী করে, এরমভাবে ছুঁড়ে ফেললে লোকেরাও তো দেখবে যে কী একটা ছুঁড়ে ফেললো, বলে কিছু প্লাস্টিকে মুড়ে ছুঁড়বো, বলে না, যেভাবে চকচকে অবস্থায় পোটলাটাকে দেখে তোমাদের এটা মনে লোভ বা উৎসাহ যাই বলো জেগেছিল, সেভাবেই ফেলতে হবে। তো ফেলো, তারপরে আমি বাকিটা বলবো। ওটা না, ওইটুকু কাজ না করো, নাহলে তোমার বউকে মেরে ফেলে দেবে। যদি বউকে বাঁচাতে চাও, তোমার বাচ্চার মাকে বাঁচাতে চাও, এটা করতেই হবে। তো ওর বরকে বলা বলি মোটামুটি একটা যে ডিরেকশনটা দিয়েছিল যে এইখানটা ট্রেনটা সেদিন দাঁড়িয়েছিল, যেহেতু রেগুলার যাতায়াত করে ওদের একটা অভ্যেস হয়ে গেছে, এই লাইনে এত নম্বর লাইনে এইখানটা দাঁড়িয়েছিল আর এইখানে ওটা পড়েছিল, সেই সব ডিটেলে বলার পর বলছে ঠিক সেই জায়গাটা আসতে ওর বর ওখানে পোটলাটা ট্রেন থেকেই ছুঁড়ে ফেলে, আর ওই লাইনের ওখানটা গিয়েই পড়ে। বলেছিল ওটা ফেলে শিয়ালদায় নামবে, তারপর ওখান থেকে গঙ্গায় যাবে, স্নান করবে, একটা নতুন পরিষ্কার বস্ত্র পরে বাড়ি চলে আসবে। তাই করলো। তাই করার পর থেকে বাড়িতে এসে বউ বলল যে আমার শরীরের ভার ব্যাপারটা একটু কেটেছে। বলে বাড়ি এসেই বলছে শরীরে যে শুয়েছিল, যাকে রীতিমতো বিছনায় সেবা শুশ্রূষা করতে হয়েছিল, বিছনা থেকে সে নামতে পারছিল না, মানে রীতিমতো বেড প্যান রাখা ছিল বিছনার খাটের তলায়, সে দেখছে হেঁটে হেঁটে ধরে বারান্দাতে বা ঘরের মধ্যে হাঁটছে। ওর একটা বাচ্চা ছেলে
ওরই ছেলে ওকে হাঁটাচ্ছে। বলছে তোর মা হাঁটতে পারছে? বলছে হ্যাঁ মা নিজে নিজে হাঁটতে পারছে। বলছে হাতও ধরতে হবে না, আমি আজকে হাঁটতে পারবো। এখন বলে বাড়িতে এসে বর খুব বকাঝকা করলো। তাহলে ওই জেঠিমা ঠিকই বলেছে, তুমি এইসব কুড়িয়ে এনেছো কারণ আমাদের অভাব হোক অনটন হোক এইসব তো আমাদের অভ্যেস না। এবার তো তোমাকে কেউ বাড়িতে কাজেও রাখবে না, কিছু হারিয়ে গেলে ভাববে তোমার হাতটা নাচছে, এটা তো সব জানাজানি হয়ে গেল। সব দিক থেকে তো একটা অপমানজনক পরিস্থিতি। বলো আমাকে সেদিন ফোন করলো, আমি বললাম কোনো কিচ্ছু অপমানজনক না, ও এত বছর আমার বাড়ি কাজ করছে, কোনোদিন কোনো কিছু তো হাত দেয়নি। প্রত্যেকটা মানুষ, সবার মধ্যে ভুল হতে পারে, সবার মধ্যে এই জিনিসটা থাকবে। একটা কিছু পড়ে থাকলে, আজকে সে পরিচারিকার কাজ করে বলে না, প্রত্যেকের এরকম একটা চকচকে পড়ে থাকলে মনে হবে একটু গিয়ে দেখি। রাস্তায় টাকা পড়ে থাকলে অনেকে তুলে না কি, সেখানেই বলে এটা কোনো কিছু না। আর ও তো নিজে করতে চায়নি, ওকে তো আরেকজন বলেছে বলে ও ও তো ঘুমাচ্ছিল ট্রেনে বসে বসে, ওকে না নেমে ওটা তুলতে বাধ্য করেছিল। তারপর আস্তে 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 এরপরে যে চিকিৎসাগুলো হলো না, চিকিৎসাতে ও এবার শরীরটা ওর সাড়া দিতে শুরু করলো। ওর স্পন্ডালাইটিস ধরা পড়লো, ওর একটা পেটের গ্যাস্ট্রাইটিসের একটা জিনিস ধরা পড়লো। তার আগে কিন্তু যে টেস্টগুলো হয়েছে কোনো কিছু ধরা পড়েনি, অদ্ভুত বিষয় এটাই। তারপরে টেস্ট থেকে সব মোটামুটি ধরা পড়লো, তার অনুযায়ী ও ট্রিটমেন্ট শুরু হলো। মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ও দাঁড়িয়ে গেল। বলে তারপর আরও কিছুদিন আমি বলেছিলাম রেস্ট নিয়ে তারপরও কাজে এসেছিলো। আর আমার সেই যে আত্মীয়া যিনি পুরো বিষয়টায় ওদের হেল্প করলেন, তিনি বললেন যে আমি একদিন আসনে বসে, তারাপীঠের আসনে বসবো, তারাপীঠে গিয়ে আমি জিনিসটা খোঁজ লাগাবো, কারণ একটা কোশ্চেন তো থাকে যে ব্যাপারটা কী হলো, কার জিনিসটা ছিল। বলছে সেদিন তারপরে এই কিছুদিন আগে উনি তারাপীঠে গেছিলেন, ওনার একটা আমাবস্যার কাজ ছিল, সেটাও করে এসছেন, প্লাস এই বিষয়টাও ওনার একটা মাথায় ছিল, যেটা আমাকে জানতে হবে যে কেন ওটা হয়েছিল। বলে আসনে বসে সে আত্মাকে উনি ওনার বক্তব্য অনুযায়ী উনি ডেকেছিলেন যে তুমি কে ছিলে, কি বৃত্তান্ত, এই ট্রেনের তোমার জিনিস পড়ে গেছিল। তো সেই আত্মা বলে যে ওটা ওরই একটা, মানে ওই যে ভদ্রমহিলাকে দেখছে সে তার মেয়েকে দেবে বলে একটা গয়না গড়িয়ে পোটলা করে নিয়ে যাচ্ছিল, ট্রেনে করেই যাচ্ছিল। তো ট্রেন থেকে জলের বোতল বার করতে গিয়ে এই পোটলাটা ব্যাগ থেকে মানে অসাবধানতা বশত পড়ে যায় ট্রেন লাইনে। ন্যাচারালি মানে চলন্ত ট্রেনে উনি নামতেও পারেননি, কিছু করতে পারেননি, উনি চলে যান। তারপরে বাড়িতে এসে ওনার মানে পরিবারে যেহেতু অনেক টাকার জিনিস উনি হারিয়ে ফেলেছেন, ওনাকে প্রচণ্ড নাকি অত্যাচারিত হতে হয়েছিল। এবং মনে হয়েছিল ওটা আমি যেমনভাবে হোক খুঁজে আনবো। উনি বলেছিলেন, মানে যখন ওনাকে অত্যাচারিত করা হয়েছিল বাড়িতে, বলেছে যেমন তেমনভাবে খুঁজে আনো, নাহলে তোমার মানে তুমি খেতে দেওয়া বন্ধ করে দেওয়া হবে। তো তখন উনি মনের দুঃখে বলছেন ওটা সহ্য করতে পারেননি, কারণ উনি জানেন অত দামি জিনিস পড়েছে, কেউ না কেউ যারা স্টেশনে এমনি প্লাস্টিকের বোতল টোতল করে তারাও তো কেউ না কেউ নেবে, ওদেরও অবস্থাও খুব খারাপ, খুব বেশি ভালো না, কিন্তু ওনাকে দেখতে পরমা সুন্দরী। মনের দুঃখে উনি আত্মঘাতী হওয়ার পর তার বাড়িতে সব দোষ টোষ কেটে যায়, কিন্তু ওই রাত্রিবেলায় ও নাকি এখনও ওই পোটলাটা খুঁজে বেড়ায়। তো এইবার ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন সেটা তো অনেক দিন আগে হয়ে গেছে, তোমার ওই পোটলাটা তো ওখানে অতদিন ধরে তো পড়ে থাকার কথা না, কেউ না কেউ তো এসে তুলে নিয়ে যাবে। বলে যেই তুলে নিয়ে গেছে তার সঙ্গেই কিছু না কিছু ঘটনা হয়েছে, মানে আমাকে দেখতে পাওয়া বা আমি তাদেরকে দুজনকে তো শেষ করে ফেলেছি, তাদের পরিবার এসে পোটলাটা ওখানে ফেলে দিয়ে গেছে। বলে এই বিষয়টা কতটা উনি বললেন এরপর তা কাকা কানেক্ট করা যায়নি। বলে তুমি কি চাও? বলছে ও একটা অ্যাড্রেস দিল যেটাতে ওটা যদি পৌঁছে দেওয়া যেত আমি খুব খুশি হতাম, কিন্তু পরবর্তীকালে ওই লাইনে গিয়ে কিন্তু পোটলাটাকে আর পাওয়া যায় না। তখন ভাই বলে যে কি করা যাবে, পোটলাটাকে তো পাওয়া গেল না, আবার কেউ না কেউ তুলে নিয়ে গেছে, আবার কারোর না কারোর সর্বনাশ হবে, কারণ যে কোনো মানুষের দেখেই তো একটা লোভ হবে। তখন বলছে এনার হাজবেন্ড, উনি বলছেন আমি কিছু টাকা যদি আমাদের মানে এই বাড়ির, এনাকে এরা পরিচারিকা হিসাবে দেখে না, একদম বাড়ির মেয়ের মতো ভালোবাসে, বলে একে যদি আবার ধরে আবার কিছু করে। বলছে ওই যে আত্মাকে ডেকেছিল তার কাছ থেকে তার ঠিকানা অ্যাড্রেস, মানে উনি আত্মার কাছ থেকেই তার ওই
শাশুড়ি মা জিজ্ঞেস করেছিল যে কোথায় থাকতিস, কোথায় তোর বাড়ি, এভাবে জিজ্ঞেস করেছিলেন। তো তার সূত্র অনুযায়ী একটা অংশের অ্যামাউন্ট উনি যিনি ঘটনা পাঠিয়েছেন তার স্বামী সেই ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন, তার সঙ্গে একটা চিঠি দিয়েছেন, এরকম এরকম ব্যাপার, এটা আপনারা রাখুন। আজ হয়তো আপনাদের এর থেকেও বেশি টাকা লোকসান হয়েছে, কিন্তু আপনাদের বাড়িতে যিনি মারা গেছেন তিনি এভাবে খুঁজছেন, এই ব্যাপার, অনেক মানুষের জীবনে ক্ষতি হচ্ছে, আপনারা গয়ায় গিয়ে পিণ্ডদান করুন। কারণ আপনারা ছাড়া অন্য কেউ তো এটা পিণ্ডদান করতে পারবে না, বা কোনোভাবে তার সঙ্গে আত্মার সঙ্গে কানেক্ট করে আপনারা তার কাছে ক্ষমা চান, বা বলুন যে আমরা আর কোনো কিছু মানে কোনো রাগ নেই আমাদের, বা কোনো কিছু নেই, বা কিছু একটা করুন অ্যাটলিস্ট। তো তারা কি পরবর্তীকালে স্টেপ নিয়েছে জানা যায় না, বলেছিল ফোনে একবার নাকি কথা হয়েছিল, এই অবধি। তো এভাবে একজন অচেনা জায়গা তাতেও যোগাযোগ করা, সেখানকার অ্যাড্রেস বার করা, তাদের সঙ্গে আবার সেখানে গিয়ে কথা বলে ফোন নাম্বার নিয়ে আসা, বিশাল ব্যাপার। তো সমস্ত কিছু উনি করেছিলেন, ওনার আরেকজনকে নিয়ে গিয়ে সমস্তটা ওনারা নিজে গিয়ে দেখে টেখে এসে সব কিছু খোঁজ খবর নিয়ে বলে হ্যাঁ এরমই একজন স্ত্রী এদের বাড়ি মারা গেছে, এরম গয়না হারানো নিয়ে সংসারে অশান্তি হয়েছিল, এরম আত্মহত্যা করেছে, সবটা মিলে গেছিলো। তারপরে টাকা পাঠিয়ে দেওয়া হয়, এবং বলে ওরা টাকা নিতে চাইছিল না, বলো না এটা নিন, আপনারা ওই টাকায় কোনো সোনা কিনে নিন, আর তার আত্মারে শান্তি হোক, অন্তত তারই খুঁজে বেড়ানোটা যদি বন্ধ হয় বলে। তারপর থেকে আস্তে 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 এও অনেকটা সুস্থ হয়ে গেছে বলে, আর কোনো সমস্যা হয়নি। কারণ যতদিন না ওই টাকাটা দেওয়ার ব্যাপারটা হয়েছে ততদিন অবধি কী হতো, স্বপ্নটা কিন্তু আসতো, শরীরটা ভালো হয়ে গেছিলো, এমনি আস্তে আস্তে রোগ ধরা পড়ে গেছিলো, স্বপ্নটা আসতো, স্বপ্নটা কিন্তু ওকে ছাড়ছিল না, দিনের বেলা মুখ টুকগুলো আর দেখতে পেতো না, স্বপ্নটা আসতো, খুঁজে বেড়াচ্ছে, চোখের জল পড়ছে, চোখে জল মুছছে, যে যেভাবে হোক জিনিসটা আমি খুঁজে বার করবো, যেভাবে হোক বাড়ির লোককে দেবো, এই যে স্বপ্নটা এই দিদিটার রোজ আসতো। টাকাটা দেওয়ার পর, টাকাটা দিয়ে তারা সোনা কিনুক বা যাই করুক, আস্তে আস্তে কিন্তু বলছে স্বপ্নটা একেবারে আসা বন্ধ হয়ে গেছে, হয়তো তার পরিবার পিণ্ডদান করেছে, যাই হোক। এই ছিল ঘটনা, খুব অদ্ভুত লাগলো ঘটনাটা। আর এই ঘটনাটা দেখুন, অনেকে বলবেন যে এরম ঘটনা আমি বিশ্বাস করলাম না, করতে হবে না, কিন্তু এখান থেকে একটাই আমরা শিক্ষা পাই যে রাস্তাঘাটে কোনো কিছু দেখেই যে তুলে নেওয়া, এটা যে কোনো মানুষ করতে পারে, আউট অফ কিউরিওসিটি, যে কী আছে একটু দেখি তো সেটা যে ঠিক নয়, যাই থাকুক আবার আপনার জিনিস না, আমরা সেটা তুলব না, এই মানসিকতা যদি থাকে তাহলে এই ধরনের বিপদে মানুষকে পড়তে হবে না। এইটুকু শিক্ষা অন্তত এই ঘটনাটা দিয়ে যায় আমাদেরকে। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, আদি মিম, কমলেশ সরকার, মৌসুমি দে, সুমন সমাদ্দার, শ্রাবণী ভট্টাচার্যা, সায়না সুবীর, খোকন চক্রবর্তী, প্রণব মুখার্জি, অনিন্দিতা পাল, দেবশ্রী কোলে, মাদ্রি দাস, সংঘমিত্রা শর্টস, দেখেনি আর কে কমেন্ট করেছেন, দীপা ব্যানার্জি, মৌসুমি দে, আর কমেন্ট করেছেন বাবলি মল্লিক, সপ্তদীপা, ইন্দ্রজিৎ চৌধুরী, রিকা, রূপসা মালিয়া, একে সুতপা দাস, নিবেদিতা চক্রবর্তী এবং আরও অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের সঙ্গে থাকুন। শুভরাত্রি।